আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে রয়েছে আমি শারমিন নিপা। শুরুতেই জানিয়ে দিব নিটল টাটার সংবাদ শিরোনাম। কোটা সংস্কারের দাবিতে সারা দেশে শিক্ষার্থীদের অবরোধ, সংঘর্ষে রংপুরে একজন নিহত। নদ নদীর পানি কমায় বন্যা পরিস্থিতির উন্নতি, দুর্গত এলাকায় বাড়ছে পানিবাহিত রোগ। বাগেরহাটের কাঠের বাড়ি যাচ্ছে বেলজিয়ামে, কর্মসংস্থান সৃষ্টি, আসছে বৈদেশিক মুদ্রা। শিরোনাম শুনছিলেন, এবারে যাব বিস্তারিত খবরে। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। দুপুর 12টার আগে উত্তরার আবদুল্লাপুর, বাড্ডার প্রগতি সরণি, বনানী, রামপুরা, মুগদা, বিরুলিয়া, উত্তরার বিভিন্ন সড়ক, যাত্রাবাড়ি, মেয়র হানি ফ্লাইওভার এবং সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবরোধ করছে। ফলে এইসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। কোটা সংস্কারের দাবি ও বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা এই অবরোধ করেছে। এতে যানজটে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। দর্শক, রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে আছেন এই মুহূর্তে সহকর্মী তানভীর খন্দকার। সেখানকার পরিস্থিতি জানতে তার কাছে সরাসরি যাচ্ছি আমরা। তানভীর, সায়েন্স ল্যাব মোড়ের এই মুহূর্তের অবস্থা কেমন দেখছেন আমাদের জানাবেন। আসলে দুপুর 2টা থেকে শারমিন এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, থমথমে পরিবেশ বিরাজ করছে, এক ধরনের উত্তেজনা পরিবেশ, দফায় দফায় যে ধাওয়া পাল্টা ধাওয়া সেটা কিন্তু চলমান রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে যারা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরত যে শিক্ষার্থীরা, তারা কিন্তু একদম সায়েন্স ল্যাবের এই সেটেতে রয়েছে এবং অপরদিকে ছাত্রলীগ সহ অনেকেই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রয়েছে। দুপুর 2টা থেকে যে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে দিয়ে সেই অবস্থা পরিস্থিতি কিন্তু এখনও চলমান রয়েছে। প্রায় 3 ঘন্টা ধরে কিন্তু এই অবস্থা পরিস্থিতি বিরাজ করছে। এখানকার মানুষের এলাকায় একটি থমথমে অবস্থা বলা যাবে না, এক ধরনের আতঙ্ক বিরাজ করছে মানুষের মধ্যে। কিন্তু আতঙ্ক তৈরি হয়েছে যে তারা আসলে এই এলাকায় পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এবং দেখেন একটু পরপরই কিন্তু এরকম ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, মানে কখনো ছাত্রলীগ পিছু হচ্ছে, আবার কখনো কিন্তু এই সাধারণ শিক্ষার্থীরা যারা আসলে আন্দোলন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে, তারা কিন্তু আবার ধাওয়া দিচ্ছে। এভাবে কিন্তু চলছে। এখন পর্যন্ত প্রায় 13টি ককটেল বিস্ফোরণের খবর আমরা পেয়েছি এবং 3টি গুলির শব্দ আমি এখানে পেয়েছি। আসলে কোন পাশ থেকে এটা হয়েছে এটা নিশ্চিত হওয়া যায়নি। তবে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলছে। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি এই অবস্থার মধ্যে। সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু এই আন্দোলন করছে এবং এই আন্দোলন কখন আসলে এই আন্দোলনের শেষ হবে এটা এখনই বলা যাচ্ছে না। সাধারণ মানুষ কিন্তু এখানে আসলে এক ধরনের ভোগান্তি, এক ধরনের ভীতির মধ্যে তারা আসলে এই রাস্তা দিয়ে চলাচল করছে অনেকে। তবে বেশিরভাগ মোড়ে কিন্তু এই চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং বন্ধ করে দেওয়ার পরে তারা কিন্তু এই আশপাশের আসলে যান চলাচল একদমই বন্ধ হয়ে গেছে, চলাচল হচ্ছে না। তবে কিছুক্ষণ আগে আমি এখানে সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু বিভিন্ন স্লোগানে কখনো কখনো সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আবার কখনো পিছিয়ে হচ্ছে। এভাবেই গত 3 ঘন্টা যাবৎ কিন্তু এই চলমান পরিস্থিতি রয়েছে। কখন শেষ হবে যেটা বলা যাচ্ছে না। এখানে আমরা একটু দূরে যদি দেখাতে চাই, আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে মাসুদ দেওয়ান আমার সহকর্মী, তাকে বলবো একটু পেছনের দিকে দেখাতে যে ফুটওভার ব্রিজে কিন্তু কত মানুষ আসলে এখানে দাঁড়িয়ে এখানে রয়েছে চলাচলের জন্য, পার হওয়ার জন্য। তারা কিন্তু পার হতে পারছে না এই পরিস্থিতির মধ্যে। যদিও একটি বড় ভালো ব্যাপার হচ্ছে অ্যাম্বুলেন্স আসলে পার করে দিচ্ছে এখানকার শিক্ষার্থীরা। এটাকে ভালো দিক। তারা কিন্তু শিক্ষার্থীরা ছাত্র আমাদের মারতেছে না। দর্শক, আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, তারা কিন্তু সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। মাসুদ দেওয়ান সহকর্মী, তাকে একটু বলবো সামনের দিকে যদি আমরা একটু দেখাতে চাই। আসলে ইট পাটকেল ছোড়াছুটি হচ্ছে, প্রায় 13টি ককটেল বিস্ফোরণের খবর আমরা পেয়েছি এর মধ্যে। কিন্তু এই গণমাধ্যম কর্মীরা আসলে এখানে একটি ভীতির মধ্যে, এক ধরনের শঙ্কার মধ্যে কাজ করছে কখন কার গায়ে আসলে ইট পাটকেল ছুঁড়ে পড়ে। এবং সবচেয়ে বড় ভয়কর ব্যাপার হচ্ছে, আমরা যে পক্ষেই দিকেই আসলে ছবি সংগ্রহ করতে যাচ্ছি, তারা কিন্তু এক ধরনের অভিযোগ
অভিযোগ করছে আসলে ওই পক্ষের বিপরীত পক্ষে যে তাদের কর্মকাণ্ডগুলো তুলে ধরার এরকম একটি তারা অভিযোগ করছে। এই মুহূর্তের মধ্যেই কিন্তু আমরা সংবাদকর্মীরা এখানে কাজ করছি, এই ভীতিকর পরিস্থিতির মধ্যেই এক ধরনের শঙ্কার মধ্যে দিয়েই কাজ করছি। এবং এই আন্দোলন দুপুর 2টা থেকে শুরু হয়েছে, যদিও সকাল 11টায় এই ঢাকা কলেজের গেটে কিন্তু এই আন্দোলনরত শিক্ষার্থীরা জড়ো হন এবং 11টা থেকে তারা যখন জড়ো হওয়া শুরু করেন তাদের অভিযোগ, ছাত্রদের অভিযোগ আসলে যে দুপুর 2টার দিকে ছাত্রলীগ অতর্কিত হামলা করে এবং তাদেরকে পিছিয়ে হটিয়ে দেয়। এবং যদিও ছাত্রলীগকে একইভাবে পাল্টা অভিযোগ করছে, তারা বলছে যে আসলে এই আন্দোলনে আসলে বিএনপি এবং ছাত্র শিবিরের মদত রয়েছে, এই কারণে তারা তাদের কার্যকলাপ মুক্তিযুদ্ধ বিরোধী কার্যকলাপ যাতে করতে না পারে এই জন্য তাদের প্রতিহত করতে যে কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে তারা কিন্তু এখানে অংশ নেয় এবং তারপরে কিন্তু এখানে শুরু হয় আপনারা জানেন যে এক ধরনের ভীতিকর পরিস্থিতি, এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়, বলা যায় এক ধরনের রণক্ষেত্র, দফায় দফায় কিছুক্ষণ পরপরই কিন্তু এই একই অবস্থা চলছে গত 3 ঘন্টা যাবত। কখনো ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র ইউনিয়ন, ছাত্র আন্দোলন, তার শিক্ষার্থীরা তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আবার কখনো ছাত্রলীগ সহ অন্যান্য নেতাকর্মী তারা কিন্তু সামনের দিকে তাদেরকে ধাওয়া দিয়ে পিছিয়ে হটিয়ে দিচ্ছে। এই অবস্থায় চলছে, যদি এই পর্যন্ত আমরা প্রায় 10-12 জন আহত হওয়ার খবর পেয়েছি। একটু আগে আমার সামনে একজন ছাত্রলীগের কর্মীকে আমি দেখেছি আহত অবস্থায় পড়ে থাকতে এবং তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে, এবং কিছুক্ষণ পর তাকে কিন্তু সাংবাদিক সহ অন্যান্য যারা এলাকার মানুষজন রয়েছে তাকে ধরে একটি ভ্যানে করে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এই অবস্থার মধ্যে দিয়ে কিন্তু চলছে। আমার সহকর্মী মাসুদ দেওয়ান, তাকে বলবো এই একটি বিষয় যে আপনাকে তার মাসুদ দেওয়ানের ক্যামেরায় আপনাদেরকে জানাতে চাই, এই পরিস্থিতির মধ্যে কতক্ষণ মধ্যে আসলে এটি শেষ হবে এটা বলা যাচ্ছে না। এই ভীতিকর পরিস্থিতির মধ্যেই এই এলাকার মানুষজন কিছু কিছু করে চলাচল করছে, তবে কখন এটা থামবে এটা আসলে এখনই বলা যাচ্ছে না। তো আমার কাছে শারমিন নিপা ছিল এই সায়েন্স ল্যাব এবং ঢাকা কলেজের যে রাস্তাটি, সড়কটি, সেখানকার অবস্থা। অনেক ধন্যবাদ তানভীর আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং আপনি নিজেও সাবধানে থাকুন এবং নিরাপদে থাকুন এমনটাই প্রত্যাশা করছি। দর্শক, এবারে রাজধানীর মেরুলবাড্ডায় দুপুর থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এই বিষয়ে আমরা জানি, এবং এতে সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। সেখানে আছেন সহকর্মী আনোয়ার হোসেন, এবারে তার কাছে যাব সব শেষ পরিস্থিতি জানতে। আনোয়ার, এখনও কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন কিনা, আর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। নিপা, প্রথমেই জানাতে চাই যে এখানে মেরুলবাড্ডা রোডে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যে সামনে যে বিক্ষোভটি ছিল, আসলে বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, সেটি যদি বলি তাহলে বলতে হবে যে এখানে আসলে তেমন আর এখন এখানে কোনো বিক্ষোভ নেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। কিছুক্ষণ আগেই তারা আসলে তাদের যে বিক্ষোভ কর্মসূচিটি ছিল সেটি তারা তুলে নিয়ে তারা এই ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছে, অর্থাৎ যে যার মতো কিন্তু আসলে সবাই চলে গিয়েছে এমনটা বলতেই পারি। একটু বলতে চাই যে এখানে আজকে এই কোটা বিরোধী আন্দোলনের আসলে যদি বলি আনুষ্ঠানিকভাবে 1 জুলাই থেকে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়, সেই সঙ্গে কলেজের শিক্ষার্থীরা যেভাবে আসলে আন্দোলনে একাত্মতা জানিয়ে এসছে, তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাত্মতা প্রকাশ কিন্তু আমরা বলতে পারি সেটি আজকে থেকেই। এই মেরুলবাড্ডা রোডে এই থেকে শুরু করে আমরা রামপুরা, এখানে ইস্ট ওয়েস্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়, সেই সঙ্গে নর্থ সাউথ এবং আশেপাশে ইউবি, ওই পাশেও কিন্তু একসাথে প্রায় 3টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। তাতে করে এই রামপুরা হয়ে মেরুলবাড্ডা, নতুন বাজার, অর্থাৎ এই পুরো রাস্তাটি কিন্তু একেবারে ব্লকেট অবস্থায় ছিল বেশ কয়েক ঘন্টা, কোনো ধরনের যানবাহন চলাচল করেনি। তবে এখন অবস্থাটা একেবারেই স্বাভাবিক। তবে এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে, বিশেষ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আসলে কোনো ধরনের আগামীকাল এই কর্মসূচিতে তারা অংশগ্রহণ করবে কিনা আনুষ্ঠানিকভাবে এমন কোনো তথ্য আসলে গণমাধ্যমকে দেওয়া হয়নি। তবে পুলিশের সঙ্গে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি। তবে এখানে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে একটি আলোচনার মধ্য দিয়েই কিন্তু আসলে তারা আজকের এই বিক্ষোভ কর্মসূচিটি তুলে নিয়েছে। তো সব মিলিয়ে যদি বলি তাহলে বলতে হবে যে অন্ততপক্ষে মেরুলবাড্ডা এই রোড, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কোটা বিরোধী আন্দোলনের যে কর্মসূচি সেটি কিন্তু একেবারেই এখন নাই, শিথিল অবস্থায় আছে, একদম স্বাভাবিক রাস্তাঘাট সব কিছুই আছে। তবে পরবর্তীতে হয়তো আমরা জানতে পারবো যে তাদের কর্মসূচি, অর্থাৎ কেন্দ্রীয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোটা বিরোধী আন্দোলনকারী যারা আছে তাদের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা আগামীকাল কর্মসূচিতে অংশগ্রহণ করবে কিনা সেই তথ্যটি হয়তো আমরা পরে আপনার মাধ্যমে জানাতে পারবো। নিপা। আনোয়ার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সারা দেশেই চলছে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল।
রংপুরে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত আবু সাইদ ইংরেজি বিভাগের শিক্ষার্থী। সংঘর্ষে সাংবাদিক সহ অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। তারা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয়। কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছে ময়মনসিংহের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বঙ্গবন্ধু মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বগুড়ায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ককটেল হামলা হয়েছে। এতে আহত হয়েছে 4 শিক্ষার্থী। বগুড়া মেডিকেল কলেজ সংলগ্ন বগুড়া রংপুর মহাসড়কে ছাত্রছাত্রীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে। রাজধানীর শনির আখড়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, মহাসড়কে এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন, আর সেখানে কি কোনো সংঘর্ষ হয়েছে কিনা? প্রায় বিকেল 5টা 10 হতে চলল, প্রায় সকাল পেরিয়ে কিন্তু বিকেল পেরোলো। এই এখন পর্যন্ত কোটা আন্দোলনের দাবিতে শিক্ষার্থীরা কিন্তু সড়কে এখনো অবস্থান করছেন। তাদের আন্দোলনের সড়কে অবরোধের কারণে কিন্তু ঢাকা চট্টগ্রামের 2টি লেনেই কিন্তু যান চলাচল একেবারেই বন্ধ হয়ে আছে। যানবাহনে যাত্রীরা যারা রয়েছিলেন তারা কিন্তু এখন গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে কিন্তু তাদের গন্তব্যে রওনা দিয়েছেন। আমি এখন আছি নারায়ণগঞ্জের যে লেন রয়েছেন ঢাকাগামী, সেখানে এখানকার কিছু সামনেই কিন্তু হানিফ ফ্লাইওভার রয়েছেন। সেই হানিফ ফ্লাইওভার কাছেই কিন্তু যানবাহনের দীর্ঘ সারি আমরা দেখতে পেয়েছি এবং সেখানে কিন্তু গাড়ি এখন পর্যন্ত স্তব্ধ হয়ে রয়েছে এবং সেই সাথে কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরাও কিন্তু এখানে সড়কে অবস্থান করছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এখানে আমরা যে বিষয়টি সকাল থেকে দেখেছি, কয়েক দফায় কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং ইট পাক্কেল নিক্ষেপের ঘটনা কিন্তু ঘটেছে এবং সেই সাথে কিন্তু ঢাকা নারায়ণগঞ্জ রোডের যে পরিবহন রয়েছে 2টি গাড়ি ভাঙচুরের ঘটনাও কিন্তু এখানে দেখা গেছে। সড়কে এখন পর্যন্ত পুলিশ কিন্তু অবস্থান করছেন এবং পুলিশ কিন্তু তাদের কিন্তু বারবার তাদের অনুরোধ করছেন সেখান থেকে সরে যেতে। যতবারই তারা অনুরোধ করছেন ততবারই কিন্তু শিক্ষার্থীরা তাদের কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে, ভুয়া স্লোগান দিয়ে তাদের কিন্তু এখান থেকে ছত্রভঙ্গ করে দিচ্ছেন। এখন পর্যন্ত শিক্ষার্থীরা এখানে চলমান রয়েছেন। আমরা কথা বলেছিলাম এখানকার যারা আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছে তারা বিভিন্ন স্কুল কলেজ থেকে এখানে তারা আন্দোলন করছেন এবং তারা যে বিষয়টি দাঁড়িয়েছেন, তাদের দাবি যে কোটা সংস্কারের যে দাবি রয়েছে সেই দাবি না মানা পর্যন্ত এবং তাদের উপর যে গতকাল হামলা হয়েছে তার প্রতিবাদে তারা কিন্তু এই আন্দোলন করছেন এবং এই দাবি এবং হামলাকারীদের বিরুদ্ধে যারা যদি সরকার ব্যবস্থা না নেয় সেই পর্যন্ত কিন্তু তারা কিন্তু সড়কে অবস্থান করবেন। এখন পর্যন্ত আসলে বলা যাচ্ছে না এই আন্দোলন কতক্ষণ পর্যন্ত চলমান থাকবে। তারা সড়কে কয়েকশো শিক্ষার্থী এখনো কিন্তু লাঠি সোঁটা হাতে নিয়ে তারা কিন্তু প্রতিরোধ করছে। তবে একটি বিষয় আমরা দেখেছি, সড়কে যখন কোনো অসুস্থ রোগী এবং অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছে তারা কিন্তু সেই অ্যাম্বুলেন্স কিন্তু সরিয়ে দিচ্ছেন এবং যেতে দিচ্ছেন। তাছাড়া যেই পণ্য পরিবহন, যাত্রীবাহী পরিবহন রয়েছে সেগুলো কিন্তু সড়কের দুপাশে কিন্তু সারিবদ্ধ করে কিন্তু যান চলাচল বন্ধ রেখেছেন এবং গাড়ি কিন্তু এখানে চলাচল করতে দেওয়া হচ্ছে না। হানিফ ফ্লাইওভারের যে ঢাকার শনি আখড়া এবং কাজলার যে রয়েছে সেখান থেকে শুরু করে সাইনবোর্ডে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া কিন্তু নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সকালে একটি বিক্ষোভ মিছিল করেছেন কোটা আন্দোলনের আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে কিন্তু ছত্রভঙ্গ করে দেন, সেখান থেকে কিন্তু তারা সরে যান এবং এখন পর্যন্ত নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন প্রান্তেও কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করেছেন। এখন পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক এবং মহাসড়কের বিভিন্ন স্থানে কিন্তু তারা অবস্থান করছেন, যান চলাচল কিন্তু বন্ধ রয়েছেন। এই ছিল আসলে আমাদের কোটা সংস্কার দাবি আন্দোলনের সর্বশেষ। গৌতম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি নিজেও সাবধানে থাকুন। দর্শক, এবারে একটু রাজশাহী যেতে চাই। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান। আদনান, সংঘর্ষে কেউ কি আহত হয়েছে কিনা আর সবশেষ পরিস্থিতি কি আমাদের জানাবেন? হ্যাঁ নিপা, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ দুপুরের দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় জিয়াউর রহমান হলে এর সামনে এই ঘটনা ঘটে। আন্দোলনকারীরা যখন আন্দোলনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তখন ছাত্রলীগের নেতাকর্মীরা এসে তাদের বাধা দেয়। এই সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর পরপরই আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে এর সামনে অবস্থানরত
10 থেকে 12টি গাড়িতে আন্দোলনরত যারা শিক্ষার্থী রয়েছিলেন তারা আগুন ধরিয়ে দেয় এবং বিভিন্ন স্লোগান দেয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী রয়েছে তারা এখনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছে এবং বিভিন্ন ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সড়ক মোড় সহ ক্যাম্পাসের ভিতরে তারা প্রদক্ষিণ করছেন এবং কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন এবং এই যে ঘটনা ধাওয়া পাল্টা ধাওয়া বা ইট পাটকেল নিক্ষেপের মতন ঘটনা ঘটেছে এতে এখন পর্যন্ত একজনও আহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীরা বিভিন্ন লাঠিসোঁটা নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে তাদের দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং ক্যাম্পাসে তারা বিভিন্ন রোড প্রদক্ষিণ করছে। আরেকটি বিষয় যদি নিপা জানিয়ে রাখি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজশাহী কলেজ, রাজশাহী সিটি কলেজ, রাজশাহী মহিলা কলেজ এবং রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ যে সকল শিক্ষার্থী রয়েছে তারাও এই আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করে রাজশাহী শহর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে শিক্ষার্থীরা আসছেন এবং এই আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আসলে যোগদান করবেন। আর এখন ক্যাম্পাসের যেহেতু বিক্ষোভকারী আন্দোলনকারীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছে তারপরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিবে বলে জানা গেছে। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর। নিপা। দর্শক, রাজশাহী থেকে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আদনান। কোটা বিরোধী আন্দোলন নিয়ে যুক্তরাষ্ট্র মিথ্যা তথ্য প্রচার করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের এমন বিবৃতির নিন্দা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ধ্বংসাত্মক কর্মকাণ্ড করলে কাউকে ছাড় দেওয়া হবে না। বাংলাদেশে চলমান কোটা বিরোধী আন্দোলনে সহিংসতায় 2 জনের নিহতের খবর প্রকাশ করে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন। এমনকি ঢাকা ও ঢাকার বাইরে সড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশ সহ বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনায় উদ্বেগ জানায় দেশটি। ঢাকা ও বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যাপক ছাত্র বিক্ষোভ সম্পর্কে আমরা সচেতন আছি। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ যে কোনো বিকাশমান গণতন্ত্রের অপরিহার্য উপাদান। শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা জানাই। যারা এই সহিংসতার শিকার হয়েছেন তাদের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে। এরপরেই বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর তীব্র প্রতিবাদ জানায়। বলা হয়, মার্কিন প্রশাসনের এমন বিবৃতি ভিত্তিহীন ও উদ্বেগজনক। where he made unsubstantiated claims of at least 2 deaths. ম্যাথিউ মিলারের তথ্য ভিত্তিহীন। যাচাই বাছাই ছাড়াই এমন তথ্য সহিংসতা বাড়াতে পারে এবং বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে দুর্বল করতে পারে। মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ বাংলাদেশের গণতন্ত্রের মূল ভিত্তি। সরকার সেই অধিকার সমুন্নত রাখতে অবিচল। Freedom of expression and স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের দেয়া তথ্য মিথ্যা। তিনি জানান, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ভুল করছে। একজন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র তিনি বলেছিলেন যে বাংলাদেশের 2 জন মারা গিয়েছে। এই কথাটি সত্য নয়। আমরা এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর আমাদের কাছে আসেনি। আমাদের কাছে যে খবরগুলি আসছে, ইট পাটকেল ছোড়াছুড়িতে 2-1 জন আহত হয়েছেন, তাদেরকে কেউ চিকিৎসা সেবা নিয়েছেন, এইটুকু আমাদের কাছে, কিন্তু কোনো মৃত্যু ঘটেছে এই ধরনের কোনো খবর আমাদের কাছে নেই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আন্দোলনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েনি। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীনতা কখনো ব্যর্থ হতে পারে না। মুক্তিযোদ্ধাদের সবসময় সর্বোচ্চ সম্মান দিতে হবে বলেও জানান তিনি। মঙ্গলবার প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড 2024 প্রদান অনুষ্ঠানে সরকার প্রধান এসব কথা বলেন। মেধাবী ও দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে বিশ্বসেরা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের 2018 সাল থেকে ফেলোশিপ দিয়ে আসছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এই বছর 48 জনকে দেয়া হয় প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড 2024। এই ফেলোশিপ কিভাবে আশীর্বাদ হয়ে ওঠে সে কথা জানান ফেলোরা। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অফার লেটার পেয়েও আমি আবারও থমকে গেলাম। এই বুঝি আমার স্বপ্ন আবারও হারিয়ে যাবে। তখনই আমার কাছে প্রদীপ হয়ে আসলো প্রধানমন্ত্রী ফেলোশিপ। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, বিজ্ঞান, প্রযুক্তি, কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণার উপর জোর দিচ্ছে সরকার। অতীতে বিএনপি জামাত সরকার গবেষণার পথ যেভাবে বন্ধ করেছিল, ভবিষ্যতে তা রুখতে ট্রাস্ট করা হবে। শিক্ষার দিকে যা যা প্রয়োজন আমি যতক্ষণ সরকারে আছি আমি সেই ব্যবস্থা করে যাব, ভবিষ্যতের জন্য করে যাব। কারণ একবার অভিজ্ঞতা হয়েছে যে করার পরে থাকে না, নষ্ট করে দেয়। এর জন্য নষ্ট করতে না পারে সেজন্য ট্রাস্ট ফান্ড করে আমি এই
ফেলোশিপ যাতে থাকে, স্কলারশিপ যাতে থাকে এবং বৃত্তি যেগুলি দিচ্ছি সেগুলিও যাতে থাকে, সবই ট্রাস্ট ফান্ডের আওতায় নিয়ে এসে এটাকে একটা স্থায়ী ব্যবস্থা করে দেব। মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান নিশ্চিতের কথা জানান বঙ্গবন্ধু কন্যা। নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে, তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে। আমার মতামতের সাথে নাও থাকতে পারে, আমার দলে নাও থাকতে পারে, কিন্তু তারপরেও সে মুক্তিযোদ্ধা, কাজে আমার কাছে সবাই সম্মানিত। আর সেই সম্মানটা যুগ যুগ ধরে এদেশের মানুষ তাদেরকে দেবে, সেটাই আমরা চাই। চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় তরুণদের উপযুক্ত করে গড়ে তোলার প্রত্যয় জানান সরকার প্রধান। একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। আমাদের সারা দেশে নদ নদীর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। কুড়িগ্রামে ধরলা, দুধকুমার, তিস্তা ও ব্রহ্মপুত্র নদের পানি কমেছে। তবে বসতবাড়ি থেকে পানি পুরোপুরি নেমে না যাওয়ায় দুর্ভোগে পড়েছে বানভাসীরা। অনেক পরিবার গবাদি পশু সহ বন্যা উঁচু বাঁধে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে। বন্যার্তদের জন্য জেলা প্রশাসন থেকে 609 মেট্রিক টন চাল, নগদ 36 লাখ টাকা ও 26,000 খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে। নওগাঁয় সকল নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শতাধিক হেক্টর জমির আউশ ও আমন ধানের বীজতলা, কাঁচামরিচ, পটল ও করলা সহ বিভিন্ন সবজির ক্ষেত দীর্ঘদিন পানির নিচে থাকায় নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। ফসলের গোড়ায় পানি জমে থাকায় গাছ মরে যাচ্ছে। জামালপুরে যমুনা সহ নদ নদীর পানি কমায় সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি হলেও নদী তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যার পানি রয়েছে। সকালে সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার 49 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার 15টি ইউনিয়নের 20,000 মানুষ এখনও পানিবন্দী রয়েছে। বন্যা দুর্গত এলাকায় শিশু ও বড়দের পানিবাহিত রোগ, জ্বর, সর্দি দেখা দিয়েছে। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। দেশীয় বিদেশি একটি মাদক চোরাচালান চক্র কোকেন পাচারের ক্ষেত্রে বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে 4 কেজি কোকেন সহ এক বিদেশি নাগরিককে আটকের পর আজ সকালে এসব তথ্য জানায় প্রতিষ্ঠানটি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, বাহামার নাগরিক স্টাসিয়া শান্তের অলিকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী ঢাকায় আরও 2 নাইজেরিয়ার নাগরিককে আটক করা হয়েছে। জানুয়ারিতে ঢাকা বিমানবন্দর থেকে 8 কেজি কোকেন সহ 6 বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছিল। চট্টগ্রামের এই চালানের সঙ্গে ওই চক্রের যোগসূত্র রয়েছে বলেও দাবি করেন তিনি। বলেন, পুরো চক্রকে আইনের আওতায় আনার জন্য চেষ্টা চলছে। বাগেরহাট থেকে কাঠের তৈরি বাড়ি যাচ্ছে বেলজিয়ামে। মেহগনি কাঠের প্রতিটি বাড়ি রপ্তানি হচ্ছে 80 লাখ টাকায়। এতে সৃষ্টি হয়েছে কর্মসংস্থান, অর্জিত হচ্ছে বৈদেশিক মুদ্রা। অপ্রচলিত রপ্তানি পণ্য হিসেবে প্রথমবারের মতো দেশের গণ্ডি পেরিয়ে ইউরোপের রাষ্ট্র বেলজিয়ামে রপ্তানি হতে যাচ্ছে বাগেরহাটের তৈরি কাঠের বাড়ি। এই বাড়ির অবকাঠামো থেকে শুরু করে ছাদও হবে কাঠের। বেলজিয়ামের একটি ইকো রিসোর্টের জন্য 110টি বাড়ি তৈরির অর্ডার পেয়েছেন বাগেরহাট বিসিক শিল্পনগরীর ন্যাচারাল ফাইবার নামের একটি প্রতিষ্ঠান। সদর উপজেলার কোর্রি গ্রামের কারখানাতে তৈরি হচ্ছে 11 মিটার লম্বা ও 4.25 মিটার চওড়ার প্রতিটি বাড়ি। সঙ্গে থাকছে কাঠের আসবাবপত্র। আমাদের একটা ঘরে এক সপ্তাহের ভিতরে একটা ঘর আমরা ফিটিং করি। ভাইব্রেটর মারার পরে যে সময় পুরো ক্লিন হয়ে যায়, তারপরে হচ্ছে আমরা এগুলো ফিটিং করি। এখানে আমি যে স্যালারি পাই আসলে তাতে আমার সংসার চলে যায়। আমি খুব ভালোই আছি। কারখানা কর্তৃপক্ষ বলছে, বাড়ির বিভিন্ন অংশ ছোট আকারের কন্টেইনারে ভরে জাহাজে পাঠানো হবে বেলজিয়ামে। আগস্ট মাসের থেকে আমাদের মাল বেলজিয়াম যাওয়া শুরু করবে। এখানে প্রায় এখন পর্যন্ত 150 লোক কাজ করতেছে। ফুল স্কেলে যখন কাজ চলবে তখন প্রায় 200 লোকের এখানে কর্মসংস্থান হবে। বিসিকের পক্ষ থেকে আমরা তাকে বিভিন্ন রকম রেজিস্ট্রেশন, প্রশিক্ষণ এবং লোনের ব্যবস্থাতে অবশ্যই সহযোগিতা করব এবং আমরা সর্বদাই বিসিক কর্তৃপক্ষ, বিসিক পরিবার তার পাশে আছে এবং অন্যান্য উদ্যোক্তারাও আশা করি যে তাকে দেখে উদ্বুদ্ধ হবে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই উদ্যোগ আরও এগিয়ে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। দীপ্ত
বার্তাকক্ষ। এবারে জানিয়ে দেব খেলার খবর। বড় স্বপ্ন নিয়ে নারী এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় পাড়ি জমিয়েছে বাংলাদেশ নারী দল। গত আসরে গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও এবার টি-20 ফরম্যাটে নিজেদের সেরাটা দিয়ে লড়াই করার প্রত্যয় বাঘিনীদের। 2018 সালে এশিয়া কাপে ইতিহাস লিখে শিরোপা জিতে নেয় বাংলাদেশের মেয়েরা। তবে পরের আসরে ব্যর্থতার চাদরে মুড়িয়ে যায় তারা। এবার সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে শ্রীলঙ্কার উদ্দেশ্যে বিমানে চড়ে বাঘিনীরা। এশিয়া কাপের গ্রুপ পর্বে এবার বাংলাদেশের প্রথম ম্যাচ 20 জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে, যাদের বিপক্ষে অতীত রেকর্ড খুব ভালো না হলেও এবার আত্মবিশ্বাসী জ্যোতি বাহিনী। প্রত্যেকটা টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচ অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি আমরা শ্রীলঙ্কার এগেইনস্টে বেটার ক্রিকেট খেলতে পারি, আমরা বেটার স্টার্ট করতে পারবো, সেই সেম মোমেন্টাম নিয়ে পুরো টুর্নামেন্টে ফলো করব। অবশ্যই শ্রীলঙ্কা স্ট্রং টিম আর ওদের সাথে প্রিভিয়াসলি আমাদের ভালো রেকর্ডও আছে। তো আমরা আশা করছি যে ওদের মাটিতে আমরা লাস্ট যে টুর্নামেন্টটা হচ্ছে ওটাও মেয়েরা ভালো খেলেছে, তো এখানে ভালো কিছু। দলের নতুন মুখ হিসেবে এবার ডাক পেয়েছেন দুজন। তাদেরই একজন ইসমা তানজিম। এশিয়া কাপে নিজের সেরাটা দিতে চান এই অলরাউন্ডার। অবিশ্বাস্য ব্যাপার, কিন্তু আমার খুব ভালো লাগছে। ফার্স্ট টাইম যাচ্ছি, আমি টুর্নামেন্টে বি গ্রুপে রয়েছে বাংলাদেশ। গ্রুপে তাদের সঙ্গী স্বাগতিক শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ড। আগামী 19 জুলাই শুরু হচ্ছে এবারের আসর, আর 28 জুলাই ডাম্বুলাতে হবে টুর্নামেন্টের ফাইনাল। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস, ঢাকা। দর্শক, দীপ্ত সংবাদ শেষ করব, কিন্তু তার আগে জানিয়ে দেব নিটল টাটা সংবাদ শিরোনাম আরও একবার। কোটা সংস্কারের দাবিতে সারা দেশে শিক্ষার্থীদের অবরোধ, সংঘর্ষে রংপুরে একজন নিহত। নদ-নদীর পানি কমায় বন্যা পরিস্থিতির উন্নতি, দুর্গত এলাকায় বাড়ছে পানিবাহিত রোগ। বাগেরহাটের কাঠের বাড়ি যাচ্ছে বেলজিয়ামে, কর্মসংস্থান সৃষ্টি, আসছে বৈদেশিক মুদ্রা। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ রইল। আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সকলকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।